ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। যদিও এটি তৃতীয় পর্ব হারিয়ে যাওয়া কালি কলমের। তো চলো শুরু করা যাক। আজকে আমরা শুরু করছি পেজ নাম্বার 53-র। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন, সেখান থেকে শুরু করে শেষ অবধি, অর্থাৎ সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। তো কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে একটা কথাই বলি, যদি ভিডিওগুলি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রেখো এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে আমি এই ধরনের ভিডিও করতে আরও অনুপ্রাণিত হব। শুরু করছি আজকের পাঠদান। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। এখন এই রিজার্ভার পেনটি নিয়ে বাজার চলতি বইতে সেভাবে তেমন ব্যাখ্যা দেওয়া নেই, শুধুমাত্র বলা হয়েছে ফাউন্টেন পেন, সেটাই এখানে রিজার্ভার পেন। কিন্তু এটা ধারণা করা যায় রিজার্ভ থেকে এসছে রিজার্ভার কথাটা, অর্থাৎ কালি মজুত করে রাখা। তো সেই কালি মজুত করে রাখার সূত্রে আমরা বলতেই পারি যে লুইস অ্যান্ডারসন ওয়াটারম্যান যে পেন আবিষ্কার করেছিলেন ফাউন্টেন পেন, তাতে এরকম বিশেষ ব্যবস্থা ছিল, আর তাই তার এরকমই একটা নামকরণ যে রিজার্ভার পেন। তো তারপরেই বলা হচ্ছে যে ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। ওয়াটারম্যান মানে আমরা আগের দিনের পাঠেই বলেছি যে লুইস অ্যান্ডারসন ওয়াটারম্যান তিনি এই পেন প্রস্তুত করেছিলেন। এবং তারপরেই বলা হচ্ছে আমাদের ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে, অর্থাৎ প্রাবন্ধিক নিখিল সরকার বা শ্রীপান্থ তিনি গ্রামে বসবাস করার সূত্রে এই ধরনের পেনের ব্যবহার প্রথম দিকে তেমন করতে পারেননি। শহরে আসার পর তার হাতে এই পেন ওঠে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, কালি এবং কলম তার ভক্ত, অর্থাৎ লেখালেখিতে তিনি অভ্যস্ত ছিলেন, সরগর ছিলেন, তাই কালি কলম তার খুব কাছের, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। আরও সরলীকরণ করে বলছেন দোয়াত এবং নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তি হওয়ার পর, অর্থাৎ শহরে একটু আধুনিকতার ছোঁয়া লাগার কারণে সেখানে হয়তো পেন ততদিনে চলে এসেছে আধুনিক পেন, তা তিনি শহরে আসার পর সেটা তাকে মুক্তি দিয়েছেন, ছুটি দিয়েছেন, আর শহরে আসার পরেই সেই ছুটি দেওয়া। কালি বানানোও তখন বন্ধ, অর্থাৎ কালি বানানোর যে কায়দা কৌশল তিনি আগে উল্লেখ করেছেন, তো আমিও আলোচনা করেছি, তো সেই সব তখন তার বন্ধ। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালির ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে, অর্থাৎ কালির আলাদা রকম বড়ি তৈরি হতো, সেটা জলে গুলেই আর কি কালি তৈরি করা হতো। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত, অর্থাৎ লাল কালির জন্য লাল বড়ি, নীল কালির জন্য নীল বড়ি। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে, অর্থাৎ দোয়াতে বা বোতলে করে বিক্রিও হতো। যে সমস্ত কোম্পানিগুলো এই কালি প্রস্তুত করতো তারা সেগুলো বিক্রির জন্য এই দোয়াত বা বোতল ব্যবহার করত। তো তাদের বাহারি সব নাম কাজল কালি, সুলেখা ইত্যাদি। আমি এই প্রসঙ্গে একটা কালির নাম উল্লেখ করতে পারি যা আমিও শৈশবে ব্যবহার করেছি, মেট্রো কালি। সুলেখা কালির পাশাপাশি মেট্রো কালিও আমরা দোকানে দেখেছি, বা আমাদের নিজেদেরও মানে বন্ধুবান্ধব তারাও এই কালি ব্যবহার করেছে। সুলেখা কালিটা একটু দামি কালি ছিল। তো যাই হোক, তারপরেই বলা হচ্ছে বিদেশি কালিও পাওয়া যেত, অর্থাৎ বিদেশ থেকে আনা দামি কালি, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য, অর্থাৎ দামি কলম দামি কালি যার সঙ্গে ম্যাচ করে যেত। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি, নিব ছিল এবং হ্যান্ডেলও ছিল নানা রকমের। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই, অর্থাৎ চওড়া নিবও ছিল আবার সুচালো নিবও ছিল, যার যেমন পছন্দ সে তেমন ব্যবহার করত। বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়, অর্থাৎ বিদেশে উন্নত মানের নিব পাওয়া যেত। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই, অর্থাৎ এই গরুর শিং বা কচ্ছপের খোল কেটে বানানো নিবগুলো ছিল বেশ টেকসই, মানে অনেক দিন ধরে তার ব্যবহার করা যেত। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা, অর্থাৎ পালকের কলম লেখার কারণে ভোঁতা হয়ে যেত, তাড়াতাড়ি ক্ষয়ে যেত, তাই এই ব্যবস্থা ছিল কচ্ছপের খোল বা গরুর শিং দিয়ে বানানো নিব। কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাতে আরও দামি, আরও পোক্ত করা হতো, অর্থাৎ মূল্যবান ধাতু দিয়ে
এইগুলোকে আবার মুড়ে দেওয়া হতো এবং দামি কলমে পরিণত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হারিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। অর্থাৎ এই সমস্ত দামি কলমের চাপে পড়ে এই দোয়াত কলম হারিয়ে গেল। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন। অর্থাৎ প্রাবন্ধিক যখন কলেজে পড়ছেন তখন তার কলেজে পড়ার সময় বন্ধুদের কাছে বা সবার কাছে এই ফাউন্টেন পেন দেখা যেত। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও হয়ে যাওয়া বলতে অর্থাৎ তাদের আর দেখা পাওয়া যেত না কঞ্চির কলম, খাগের কলম বা দোয়াতের কলম। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম। আর সেই সঙ্গে শিক্ষিত মানুষের ঘরে যে সমস্ত টেবিলে আগে দেখা যেত সেই সবগুলো কলমগুলো যেগুলো ব্যবহারের জন্য দেখা যেত সেগুলো দেখা যায় না। সেখানে স্থান করে নিয়েছে শৌখিনতার জন্যে অফিস আদালতের টেবিলে থেকে উধাও জোড়া দোয়াত কলম। অর্থাৎ কার্যকারী কলম আর তখন দেখা যেত না, দোয়াত দেখা যেত না। যেটা দেখা যেত সেটা সাজিয়ে রাখবার জন্য, সেটা পরেই বলছেন। সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। অর্থাৎ এই যে কালির আধার পাত্র, ব্লটিং পেপার শুষে নেওয়ার জন্য কালি পড়লে, যেটা আমরা অনেক সময় করেছি, কালি পড়েছে সঙ্গে সঙ্গে স্যারেদের কাছ থেকে চক চেয়ে নিয়ে চক একটু গড়িয়ে দিতাম, তো সেই কালিটা শুষে নিত। এরকম আর কি পেপার ছিল যা শুষে নেওয়ার জন্য ব্যবহার করা হতো, ব্লটিং পেপার বলা হচ্ছে সেই পেপারকে। একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। যাই হোক, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। এই যে সব মিলিয়ে লেখালেখি একটা রীতিমতন ছোটোখাটো অনুষ্ঠান, এটা নিয়ে বিগত বছরে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা ছিল এরকম: লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে দাও। তো আমি পর্ষদের যে টেস্ট পেপার ফ্রিতে দেওয়া হয়ে থাকে এখন, সেই টেস্ট পেপারেরই বিগত বছরের প্রশ্নের উত্তরে যেভাবে বলেছিল আমি সেই কথাটাই তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি এটাকে স্কিপ করে লিখে নিতে পারো খাতায়, তাহলে একটা মূল্যবান উত্তর তোমরা পেয়ে যাবে। তো দেখো কি বলা হচ্ছে। প্রাবন্ধিক শ্রীপান্থ হারিয়ে যাওয়া কালিকলম শীর্ষক প্রবন্ধে কালিকলমের প্রতি তার অনুরাগের কথা বলতে গিয়ে তার শৈশব থেকে বর্তমানকাল পর্যন্ত কালিকলমের বিবর্তন বা ইতিহাসের কথাও তুলে ধরেছেন। সেই প্রসঙ্গে নানান শ্রেণীর কলমের ব্যবহার, কালি ও কলম তৈরি, লেখার পাত্র, দোয়াত ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম দিকে লেখক লেখার জন্য নিজের হাতে তৈরি করা বাঁশের কঞ্চির কলম ব্যবহার করতেন। এই কলমের কালিও নিজের হাতে তৈরি করতেন। কঞ্চির কলমের মুখের সুচালো করে কেটে মাঝখান দিয়ে কিছুটা চিরে দিতেন। দোয়াতের কালিতে কঞ্চির কলম, খাগ বা পালকের কলম ডুবিয়ে লিখতেন। এই কালি তৈরির জন্য বাড়ির রান্নার কড়াই এর তলায় ভূষকালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাটিতে জলে গুলে নিতেন। আবার এই কালিকে দীর্ঘস্থায়ী করার জন্য আতপ চাল ভেজে গুঁড়ো করে মেশাতেন এবং হরিতকি ঘষে পোড়া খুন্তির ছ্যাঁকা দিতেন। এরপর ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ঢেলে প্রস্তুত হতো কালি। শহরের স্কুলে ভর্তির পর লেখকের হাতে আসে ফাউন্টেন পেন। তখন কালি ট্যাবলেট বা বড়ি গুলে দিয়ে কাঁচের দোয়াতে কালি তৈরি করতেন এবং পরে কাজল কালি, সুলেখা কালিও দোকানে পেতেন। লেখা শুকোনোর জন্য বালি বা ব্লটিং পেপার যেমন অতীত, তেমনি অতীত ফাউন্টেন পেনও। এই জন্য লেখালেখির এই ব্যাপারটিকে লেখকের ছোটোখাটো একটা অনুষ্ঠান বলেই মনে হতো। তো চলো এরপরে আবার কি বলছেন লেখক দেখি। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠগ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। অর্থাৎ কত রকমের যে দোয়াত, সেই দোয়াতগুলোর কথা এখানে লেখক তুলে ধরেছেন এইভাবে। বিভিন্ন টাইপের কাঁচের, কাঠগ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও দোয়াত পাওয়া যেত। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। কি বলতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ আশীর্বাদের মধ্যে প্রতিফলিত হতো তার যেন সমৃদ্ধি হয় আর্থিক এবং মানসিকভাবে এই সোনার দোয়াত কলম এর মধ্য দিয়ে। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুরকে না
ভগেন্দ্র ঠাকুর, সুভগেন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথের কোনো এক ভ্রাতার পুত্রের পুত্র, তারই নাম সুভগেন্দ্র ঠাকুর। এর সেজদা হেমেন্দ্রনাথের পৌত্র এবং ঋতেন্দ্র ও অলকার পুত্র। তিনি শিল্পী ও শিল্পী সংগ্রাহক। তার লেখা দুটি গ্রন্থও আছে, অতন্দ্র আলতামিরা এবং নীল রক্ত লাল হয়ে যায়। তো শুভ ঠাকুরের পরিচয় মোটামুটিভাবে একটা হলো। তারপরেই লেখক যেটা বলছেন, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অর্থাৎ সাহিত্য এবং ইতিহাস অর্থাৎ এই দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চরিত্রের যোগের মধ্য দিয়ে এই দোয়াতের ইতিহাস বা সাহিত্য প্রতিফলিত হতো। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়র, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। এদের পরিচয় আমাদের খুব সংক্ষেপে হলেও একটু দিতে হয়। যেমন দান্তে ইতালির বিখ্যাত কবি। তিনি একজন বিখ্যাত কবি শুধু নন, ডিভাইন কমেডির মতন বিখ্যাত কাব্যগ্রন্থেরও তিনি স্রষ্টা। শেক্সপিয়র বা মিল্টন ইংরেজ নাট্যকার। কবি শেক্সপিয়র ওথেলো, ম্যাকবেথ, জুলিয়াস সিজার প্রভৃতি নাটক লেখেন এবং সনেটও রচনা করেন। আর ইংরেজ কবি ছিলেন মিল্টন, যিনি প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন প্রভৃতি কাব্য রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন। কালিদাস ভবভূতির পরিচয় বলতে গেলে বলতে হয়, দুজনেই সংস্কৃত ভাষার প্রখ্যাত কবি ও নাট্যকার। আমরা তো জানি অভিজ্ঞান শকুন্তলম নাটক, মেঘদূতম প্রভৃতি গ্রন্থের অন্যতম বিশিষ্ট গ্রন্থ বলা যেতে পারে, যাদের স্রষ্টা হচ্ছেন এই কালিদাস। উত্তরামচরিত কাব্য বা মালতী মাধব নাটক ভবভূতির লেখা। এই প্রসঙ্গে বলতে হয় কৃত্তিবাস ও কাশিরাম দাসেরও কথা। সংস্কৃত রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। কাশিরাম দাস কৃত্তিবাসেরই মতন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, তাই তারা বিখ্যাত হয়ে আছেন বাংলা সাহিত্য। এবারে আমরা চলে আসি এই পরিচয়গুলি উত্তরকালে লেখক আর কি বলছেন। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর হয়ে গেছেন। এগুলোর পরিচয় তেমন না দিলেও চলে, কারণ আমরা অনেক বেশি এদের সম্পর্কে জানি। যেমন রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল প্রাইজ পান তার গীতাঞ্জলি অনুবাদ, তার সং অফারিংস গ্রন্থের জন্য, এবং বিশ্বকবি নামে খ্যাত। বাংলার 1268 সালে তার জন্ম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই। বঙ্কিমচন্দ্র তিনি বাংলা প্রকৃত গদ্য সাহিত্যের রচনা করেছেন, যেগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি সাহিত্য সম্রাটের কেন শিরোপা অর্জন করেন। তো বিশ্ববৃক্ষ, কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী প্রভৃতি গ্রন্থের তিনি স্রষ্টা। শরৎচন্দ্র একই রকমভাবেই বাংলা সাহিত্যে কালজয়ী এক কথাশিল্পী নামে তিনি পরিচিত। দেবদাস, তারপরে দত্তা, পণ্ডিত মশাই, পল্লী সমাজ প্রভৃতি গ্রন্থেরও তিনি স্রষ্টা। যাই হোক, কোথায় গেল সেসব দিন? অর্থাৎ এই যে কালি কলম ব্যবহার করে এই সমস্ত বিখ্যাত লেখকরা আমাদের সামনে খ্যাত হয়ে আছেন, সেই সব বিখ্যাত লেখকদের যার সূত্র ধরে এই পরিচিতি গড়ে ওঠা, সেই কালি কলম কোথায় গেল? এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায়। এখন যে ফাউন্টেন পেন সেটাও আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিখলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। অর্থাৎ এখন প্রতিযোগিতা হয় এই ডট পেনের সঙ্গে ডট পেনের, সরু লিকলিকে চেহারা কে কতটা দৌড়তে পারে, এখানে কতটা কালি খরচ করে সে আঁকিবুকি কাটতে পারে। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। অর্থাৎ কত গরিমা তার। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতিলেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখার জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। 1000 টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। অর্থাৎ এই যে নানান রকমের নিব ব্যবহার করা হতো, তো বিভিন্ন রকম মানুষ ছিল,
বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল, বিভিন্ন অর্থ সম্পদের শক্তিশালী ব্যক্তি, তাদের বিভিন্ন জনের মনোরঞ্জনের জন্য বা মনের সন্তুষ্টির জন্য এই ধরনের বিভিন্ন রকম নিব ব্যবহার করা হতো। একটা জায়গায় বলা হচ্ছে একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা, বুঝতেই পারছো এটা একটা অঙ্কের মতন ব্যাপার। 1 পাউন্ড যদি 75 টাকা হয়ে থাকে তাহলে যার দাম 2500 পাউন্ড, তাহলে তার দাম কত হবে, মানে লক্ষ ছাড়িয়ে যায়। তো সেটা একটা অবাক করা ব্যাপার যে তৎকালীন যুগে একটা পেনের দাম আজকের বাজার অনুযায়ী যে লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে, কত ভয়ানক ব্যাপার। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। অর্থাৎ কলমটা শুধুমাত্র যে সোনার জন্যই দামি তা নয়, সোনার জন্য তো দামি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে দামি বল পয়েন্টও আছে তাতে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। এই কথাটা তুলে মানে 2022 সালে এবং 2018 সালে 5 নম্বরের বড় প্রশ্ন দিয়েছিল, মানে খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো এই প্রশ্নটা আগামী বছর অর্থাৎ 2026-এর জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। তো কেন, কোন বিষয়ে আর কি লেখক এমন মন্তব্য করেছেন না, ফাউন্টেন পেন, বল পয়েন্ট পেন সহ নানা রকম পেন অবলুপ্ত হতে চলেছে। কম্পিউটার যুগের কলমের ব্যবহার কমে আসছে বলেই লেখক এরকম একটা মন্তব্য করছেন। অর্থাৎ যেখানে কম্পিউটার এখন এই পেনগুলোকেও দূরে সরিয়ে রাখছে, তাদের দৌলতে লেখালেখি আর এখন কলমের মাধ্যমে হচ্ছে না। সে কথা পরে লেখক বলছেন, দেখো সেটা বলছি। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। অর্থাৎ কম্পিউটার প্রতিজ্ঞা করেছে যে এই সমস্ত কলমকে আমরা দূরে সরিয়ে রাখবো, কলমের আর প্রয়োজনই হবে না, কলম হয়ে যাবে পঙ্গু, যেন এরকমই একটা বলতে চাওয়া। এই প্রসঙ্গেই লেখক এমন মন্তব্য করছেন। ফলে আমার মতো যে আরও কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল। অর্থাৎ লেখক এখানে একটা শৈল্পিক গুণের দিকে ইঙ্গিত করতে চেয়েছেন। শৈল্পিক গুণটা কি, আমরা যখন হাতের লেখা লিখি তখন সকলের হাতের লেখা এক রকমের হয় না। যেমন আমাদের আদল আলাদা আলাদা হয়, তেমনি হাতের লেখার মধ্যেও সেই আদলটা যেন প্রতিফলিত হয়। কিন্তু যখন আমরা কম্পিউটারে লিখি তখন সেখানে তো সিলেক্ট করা থাকে কোন ফরম্যাটে হবে, কোন স্ট্যাটাসে হবে, কেমন ক্যাপশন হবে। তো আমরা একজন আরেকজনের সঙ্গে ম্যাচ করে গেলেই আমরা মোটামুটিভাবে ধরতে পারবো না সেই লেখার লেখককে। তো এখানে লেখক সেটাই বলতে চেয়েছেন যে যতদিন পর্যন্ত এই কালির কলমের ব্যবহার ছিল ততদিন পর্যন্ত হাতের লেখা বোঝা যেত যে কার কতটা সুন্দর হাতের লেখা। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর কি রইল, আর কি পড়ে থাকবে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। লাঠি কেন না, এই কলমকেই লাঠি বলে বলা হয়েছে। যে দেবী চৌধুরানী উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3য় খণ্ডের 1ম পরিচ্ছেদে লিখতে দেখি, যেখানে এরকম একটা কথা বলা হয়েছে, হায় লাঠি তোমার দিন গিয়েছে। সেটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর মানে এভাবে বলছেন বা বলেছেন যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে। কলমের দিনও কি ফুরালো, হতে পারে। অর্থাৎ কলম আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে, তাই তার দিন ফুরিয়েছে বলে বলতে পারি। কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা। কলম হারিয়ে গেলেও ইতিহাসের পাতায় কিন্তু সে স্থান করে নিয়েছে এই কারণেই যে সে একটা সময় যুগ পরিবর্তন ঘটিয়েছিল এই কলমের মধ্য দিয়েই। কলমের মধ্য দিয়েই মানুষকে তার জাত চিনিয়ে দিয়েছিল। তাই কলম কখনো হারিয়ে যেতে পুরোপুরি পারে না। এরপরেই বলা হচ্ছে, যারা উস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। এটা কিন্তু এই বছরেই দিয়েছে, এই লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্ট কি। তাহলে বোঝাই যাচ্ছে ক্যালিগ্রাফিস্ট মানে লিপি কুশলী, অর্থাৎ যারা লিপি দেখে তাদের বিচার করতে পারেন, বিভিন্ন রকম ভাবনা চিন্তার মানে প্রকাশ ঘটে এই হাতের লেখা দেখে। কেমন মানসিকতার, কেমন প্রকৃতির, এইসব বিচার করাটাই হচ্ছে এই লিপি কুশলীদের কাজ। আমরা অনেক সময় হ্যান্ডরাইটিং দেখে তদন্ত করতেও সাহায্য করে বিভিন্ন অপরাধমূলক প্রবণতার মধ্য দিয়ে, ঠিক তেমনই আর কি। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। মুঘল সম্রাটদের রাজত্বকালেও কিন্তু একসময় এরকম বাংলা মানে মুলুকে শুধু নয়, মানে সারা ভারতবর্ষেই এই কালি কলমের গুরুত্ব ব্যাপক আকার ছিল। তাদের অনেক সম্মানও ছিল। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই, অর্থাৎ মুঘল সাম্রাজ্য শুধু নয়,
সব দরবারেই ছিল এরকমই একটা সম্মান। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন। আমাদের এই বাংলা মুলুকেও একসময় দেখা গেছে যারা একটু লিপিকুশলী হিসাবে ছিলেন, অর্থাৎ ক্যালিগ্রাফিস্ট, তাদেরকে সম্মান প্রদান করা হতো বাড়তি রকম এই কাজের জন্য। তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন, অর্থাৎ পুঁথি নকল করানোর জন্য এইরকম ক্যালিগ্রাফিস্টদের ডাক পড়তো, লিপিকুশলীদের ডাক পড়তো। তারা অনুরূপ লেখার মধ্য দিয়ে তারা একটা নতুন সেই গ্রন্থ বা আকার তৈরি করে দিতে সক্ষম হতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়, অর্থাৎ সেসব পুঁথি দেখলে যেন আজও চোখ জুড়িয়ে যায়। সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। এটার মধ্যে দিয়ে কি বলতে চাওয়া হচ্ছে না, বলতে চাওয়া হচ্ছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন হবে। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, যার অর্থ হচ্ছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন হবে। তো এরপরেই বলা হচ্ছে যে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। পরেই বলে দেওয়া রয়েছে এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অর্থাৎ এক একজনের হাতের লেখা মুক্তোর মতো। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা, অথচ তাদের রোজগার ছিল খুবই সামান্য, অর্থাৎ কত কঠোর পরিশ্রম করে কপি করতে হতো এই লেখার মধ্য দিয়ে। দেখা যেত তাদের পারিশ্রমিক ছিল কিন্তু খুবই কম, যা আজকে ভাবতে অবাক লাগে। চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে, মানে 1700 থেকে 1800 এই সময়ে পেয়েছিলেন নগদ 7 টাকা। অর্থাৎ চারখণ্ড রামায়ণ কপি করার ফলস্বরূপ তার পারিশ্রমিক ছিল মাত্র 7 টাকা। কিছু কাপড় আর মিঠাই, সেই সঙ্গে কিছু কাপড় আর মিঠাই মানে মিষ্টি। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। অর্থাৎ 19 শতক বলতে 1800 থেকে 1900 এই সময়ে 12 আনা মানে 72 পয়সা 32,000 অক্ষর লেখানো যেত। এই পয়সায় 32,000 অক্ষর লিখিয়ে নেওয়া যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তবুও পুঁথির কত গুরুত্ব ছিল। তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব, আর তাকে ঘিরেই লিপিকরেরও কত, যিনি লিপি করেন তার কত গর্ব ছিল। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, অর্থাৎ সাবধানী বার্তা, যেন এই কঠোর পরিশ্রম করে এই যে সুন্দর মূল্যর বিনিময়ে পুস্তক তৈরি করা হয়েছে, এই যেন কেউ চুরি করতে না পারে, এই যেন কেউ চুরি না করে, সাবধানের বার্তা দিয়ে দেওয়া হচ্ছে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। কলমকে বলা হতো যে অত্যন্ত এক শক্তিধর মানে বস্তু। ফাউন্টেন পেনও হয়তো আভাসী ইঙ্গিতে তাই বলতে চায়। ফাউন্টেন পেনও যেন সেরকম ইঙ্গিত করে যে সেও এক শক্তিধর, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, অর্থাৎ পাশাপাশি চলে আসে এই সমস্ত মানে নামগুলো, ব্যারেল, কার্টিজ এসবের কথা। ব্যারেল হচ্ছে আধার বিশেষ, আর কার্টিজ হচ্ছে টোটা ফাউন্টেন পেনের ক্ষেত্রে কালি রাখার এক ধরনের আধার। এই প্রসঙ্গেই আর কি এগুলো ব্যবহার করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে তারপরেই যে কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তরোয়াল হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। অর্থাৎ কলম যেন লড়াইয়েরও সঙ্গী হয়ে কাজ করেছে। ক্রুদ্ধ, অহংকারী, মেজাজি, জেদি এমন মানুষের মানে লড়ার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করেছে এই কলমও। কলকাতার ইতিহাসেও এই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। অর্থাৎ এত কিছুর পরেও যদি দেখা যায় কেউ ওই কলম আঁকড়ে পড়ে আছেন, অর্থাৎ কলমই তার ধ্যান, জ্ঞান, চিন্তা ভাবনা, তখন মনে হয় যে এর নিশ্চয়ই বিশেষ কোনো আলাদা গুরুত্ব আছে।
ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। লেখক প্রাবন্ধিক বলছেন তার ভাবতে ভালো লাগে যে তার কালের অর্থাৎ তার সময়কালের লেখকেরা তখনও এই লিখে চলেছেন কলম দিয়ে। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র কয়েকজন, দু একজন তখন এই খুব সাবধানী সতর্কতার মধ্য দিয়ে কম্পিউটারে লেখার চেষ্টা করেছেন। যেমন আমরা এখন এই কম্পিউটারে লিখতে গেলে একটু ভাবতে হয় কোন জায়গায় কোন লেখা পড়বে, কীভাবে লিখবো না লিখবো, তাই সাবধানে চলতে হয়। যাদের এই প্রাথমিক শিক্ষার সময় কম্পিউটার ছিল না তাদের তো এমনটা হবেই। তো সেরকমই আর কি কিছু লেখক যারা এরকম সাবধানী হয়ে কম্পিউটারে লেখালেখি করেছেন। তিনি অন্নদাশঙ্কর রায়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। এই লেখকদের মধ্যে রয়েছেন অন্নদাশঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায়, তাদের কথা। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, আর বাকিরা কলমে লেখালেখি করছেন অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। আর লেখালেখি বলতে ওই ফাউন্টেন পেন বা বল পেনে, সেই খাগের কলম বা পালকের কলম বা শলাকার কলম তা নয়। সম্ভবত শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। অর্থাৎ নিব দিয়ে লেখার যে কলম, সেই কলম বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সূক্ষ্ম সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প, অর্থাৎ লিপি অর্থাৎ বর্ণ সৃষ্টি করার সক্ষমতা, সুন্দর কারুকার্যময় করে তোলার যে ক্ষমতা, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের, সেটাই ছিল তার একটা বিশেষ গুণ, যা এখানে লেখক প্রাবন্ধিক উল্লেখ করেছেন। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কেনা জানেন, রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অর্থাৎ তিনি হাতে লিখতে লিখতে যখন কোনো লেখা ভুল হয়ে যেত বা পরিবর্তন করবার প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন দেখা যেত তিনি সেখানে ছবি আঁকতেন। সেই কাটাকুটিগুলো করে একটা আর্টের পর্যায়ে তিনি সেটাকে নিয়ে যেতেন। তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে অন্যমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। অর্থাৎ কাটাকুটি করতে গিয়ে সেই আঁকা ছবিতে পরিণত হয়েছিল। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। প্রাবন্ধিক বলছেন এই রকম ছবি হাতে আঁকার মতন কম্পিউটারও আঁকতে পারে, কিন্তু কম্পিউটারে আঁকতে গেলে সেই ছবি কতটা শিল্পীর মনের মতন হয়, যতটা না যন্ত্রের ততটা না কি শিল্পীর, না তা হয় না। শিল্পীর আঁকার মধ্যে যে শিল্পসত্তা থাকে, কম্পিউটারে আঁকার মধ্যে তা আসে না। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। অর্থাৎ আমি কালি খেয়ে যে কলম লেখে সেই কলমের ভক্ত হলেও তিনি ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে যে কোনো বিবাদ তার নেই, তা তিনি উল্লেখ করছেন। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছে আমি, অর্থাৎ বল পেন তিনি লেখালেখি শুরু করে দিয়েছেন। মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অর্থাৎ সেই ফরাসি কবি, কোন এক ফরাসি কবির বক্তব্য অনুসারে এখানে প্রাবন্ধিক বলছেন যে তুমি সবল আমি দুর্বল, নিজেকে দুর্বল মনে ভাবছেন। তুমি সাহসী আমি ভীরু, তুমি সাহসী আমি ভীরু। এখানে কম্পিউটার সাহসী, এখানে সবল কম্পিউটার, দুর্বল হচ্ছে এই কালি কলমের পেন, ভীরু ও কালি কলম। তবু যদি আমাকে হত্যা করতে চাও, অর্থাৎ আমাকে যদি হারিয়ে দিতে চাও, যদি তুমি সংগ্রামে জিতে যেতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত, অর্থাৎ আমি আজ হারিয়ে গেলাম। অর্থাৎ এই কলম হারিয়ে যেতে বসেছে বলেই লেখক এখানে এইরকম ভাবনার সঙ্গে সাজুজ্য রেখে ব্যক্ত করেছেন। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক। তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। অর্থাৎ এই ঘটনার সমাপ্তি টানতে গিয়ে এই লেখকের লেখার মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ছিলেন কঙ্কাবতী এবং ডমরুধর গ্রন্থের স্রষ্টা, এবং তিনিও নাকি অসাবধানবশত একবার এরকম একটা কাণ্ড করে বসেছিলেন যে তার কলমের মুখটা খোলা ছিল এবং সেই বাড়ি
তিনি মৃত্যুবরণ করেন ওই কলমের ওপরে ঝুঁকে পড়ে বুকে ফুটে গিয়ে, যার কারণে তার মৃত্যু হয়েছিল। তো এই ছিল তৃতীয় তথা শেষ পর্বের পাঠদান। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগছে না লাগছে। ধন্যবাদ।